বাংলা ইন্ডাস্ট্রি জানে না যে অপরাজিতা আঢ্য কি পোটেনশিয়াল অ্যাক্ট্রেস। আমি ধরো একটা খুব ভালো রিল করলাম, একটা গানের সঙ্গে নাচলাম, ভীষণ ভালো নাচলাম, আমার অনেক ফলোয়ার হল, তার মানে এই নয় যে আমি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবো। আসলে অন্বেষা না নায়িকা হতে জন্মায়নি না। আমিও জানি আমি দেখতে সুন্দর নই, কিন্তু আমি জানতাম যে আমি অভিনয়টা জানি। তো আমার গল্পটাও না যৌথ পরিবারের গল্প নয়। একগুচ্ছ স্বপ্ন নিয়ে আসছে 5 নম্বর স্বপ্নময় লেন। আর আজ আমাদের সাথে আছে সেই স্বপ্নের নির্মাতা, পরিচালক তথা অভিনেত্রী মানসী সিনহা। প্রথমেই বলবো, কেমন আছো? আপাতত খুব টেনশনে আছি, কারণ ছবির রিলিজ সামনে, তো বুক ধরধুর, ঘুম না হওয়া, এগুলো সব হচ্ছে আর কি। এই বাইরে আসতে, এগুলো সব এই যে স্বভাব যায় না মলে, এই সবই হচ্ছে আর কি। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা কতটা তুঙ্গে? কি চাপ গো, ভীষণ কাজের চাপ। এবং তার মাঝখানে এই সময় বার করে তোমাদের সাথে যতক্ষণ গপ্প করছি, এইটুকুই আমার রিল্যাক্স টাইম। এই গপ্পটা হয়ে গেলেই আবার একদম সেই সৈনিকের মতো আমাকে তুলে নিয়ে যাবে মহারাজা, বাইরে দাঁড়িয়ে আছে শুভঙ্কর, দিয়েই বলবে এই কাজ করো, এই কাজ করো। কি খাটাচ্ছে বাবা। এই 5 নম্বর স্বপ্নময় লেন একটা যৌথ পরিবারের গল্প, সাথে কমেডি রয়েছে। এখন আমরা প্রচুর যৌথ পরিবার নিয়ে গল্প দেখছি, কিন্তু যৌথ পরিবারটাকে আমরা কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। কি বলবে? আমার গল্পটাও না যৌথ পরিবারের গল্প নয়। আমাদের গল্পটা হচ্ছে একটা যৌথ পরিবার ভেঙে যাওয়ার গল্প, আর কোথাও একটা রাস্তা দেখানোর গল্প, যে একটা ইচ্ছের গল্প, যে সেই ভেঙে যাওয়া স্বপ্ন, সেটাকে চাইলে কোরানো যায় কিনা, আবার একমালায় গাঁথা যায় কিনা, সেই চেষ্টাটার গল্প বলতে পারো এটা। মানসী কি ছোট থেকে যৌথ পরিবারে বড় হয়েছে? না, আমি নিজে খুব একটা যৌথ পরিবারে বড় হইনি। আমার মায়ের ছোট্ট একটা পরিবার ছিল, সেখানে আমার দিদা এসেছিলেন, কিন্তু আমারও এরকম একটা বড় মামার বাড়ি ছিল, এবং সেটা খুব হ্যাপেনিং একটা বাড়ি ছিল। আর আমি চারপাশে অনেক যৌথ পরিবার দেখেছি, এবং সবথেকে মারাত্মক হলো আমি অনেক যৌথ পরিবার ভেঙে যাওয়া দেখেছি নিজের চোখে, যেগুলো আমাকে ভীষণ অন করেছে সেই ছোট্টবেলা থেকে। হয়তো সেগুলোর ছাপ পড়েছে এই ছবিতে। এটা আমাদের গল্প। এই বছরের শুরুতেই তুমি একটা উপহার দিয়েছো দর্শককে, সেই উপহারের রেশ হয়তো এখনো কাটেনি, তারপর আবার এরকম একটা গল্প। আর সেই দিনই সহযোদ্ধা হিসেবে আরো কয়েকটা ছবি আসতে চলেছে। নিজের ছবিটা নিয়ে কি কোথাও একটু বায়াস? না, আমি একদমই নই। তার কারণ যে ছবিগুলো আসতে চলেছে প্রত্যেকটি ছবি ভীষণ গুরুত্বপূর্ণ ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলার কমার্শিয়াল দিকটার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কাজে আমি খুব ব্যক্তিগতভাবে চাইবো, আমি একজন ডিরেক্টর হিসেবে নয়, বাংলা ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে চাইবো যে ওই 3টে ছবি খুব হিট করুক, দর্শক ভীষণ দেখুক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে দর্শক দেখুক, সেই সঙ্গে আমাদেরটাও দেখুক। তোমাদেরটা তো দেখতেই হবে। আমরা যা সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাক দেখছি, স্বপ্নময় লেন একটা স্বপ্ন নিয়ে আসছে, লোকের অনেকটাই স্বপ্ন। আমি যেখানেই যাচ্ছি সাধারণ মানুষকে মিট করতে, আমাদের আসলে ছোট হাউস, তো আমাদের ক্ষমতা খুব কম। আমরা তো বিশাল করে এই ছবিগুলোর মতো অত প্রচার করতে পারছি না। তো আমি ব্যক্তিগতভাবে সব মানুষদের সঙ্গে দেখা করছি, তো যেখানেই যাচ্ছি একটা জিনিস খালি লক্ষ্য করছি, কোথাও গিয়ে আমাকে বলতে হচ্ছে না যে আমাদের ছবি আসছে। আমি যেই বলছি যে আমাদের ছবি আসছে, জানি তো সব স্বপ্নময় লেন আমরা দেখব, আমরা অপেক্ষা করে আছি। এই যে আমরা অপেক্ষা করে আছি, আমরা দেখব, এই শব্দটা মনে ভীষণ আশা জাগাচ্ছে। কারণ আমরা যখন প্রথম ছবিতে হল ভিজিট করতে গেছিলাম, দর্শক সমানে বলতেন পরের ছবি কবে আসবে, সেই ভরসায় পরের ছবি বানিয়ে ফেলেছি। এবার 3 নম্বরটা বানাবো কি না, বানাতে পারবো কিনা, সেটা তো দর্শক বলবেন, দেখা হবে। তারা যখন বলবেন পরেরটা কবে, তখন পরেরটা। তো পরেরটার গল্প তো ক্রমশ প্রকাশ্য, সাথে সাথে অপরাজিতা আঢ্যকে তোমার ছবিতে আবার দেখা যাচ্ছে। ফ্রেন্ডশিপ থেকেই কি এই কাস্ট সিলেকশন? এই প্রশ্নটা না আমায় সবাই করছেন। হ্যাঁ, ধরো আমি এটা একটু অবাকই হয়ে যাচ্ছি, প্রত্যেকে আমায় এই প্রশ্নটা করছেন। তাহলে কি বাংলা ইন্ডাস্ট্রি জানে না যে অপরাজিতা আঢ্য কি পোটেনশিয়াল অ্যাক্ট্রেস?
মানে ধরো যদি তাই হয়, তাহলে এবার আমার একটা উল্টো দিকের প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, আমি করি। সেটা হচ্ছে অপরাজিতা আঢ্যর বন্ধু ভাগ্য বেশ ভালো, তো আমি বন্ধু আমার দুটো ছবিতে কাজ করলো, হতে পারে 3 নম্বরে করবে, হতে পারে করবে না, সে আমি জানি না, আমি নিজেই তো জানি না কি হবে 3 নম্বরটা। কিন্তু আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করে যে এই যে অপরাজিতা আঢ্যর নামটা, এটা তো মানসী সিনহা তৈরি করে দেয়নি বা ঢাকা প্রোডাকশন তৈরি করে দেয়নি, তো এটা কি করে তৈরি হলো? তাহলে কি প্রত্যেকটা প্রডিউসার প্রত্যেকটা ডিরেক্টরের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব আছে বলেও কাজ পেলো, নাকি অত্যন্ত ক্ষমতাবান অভিনেত্রী বলে কাজ পেলো? এই প্রশ্নটা আমার এবার করতে ইচ্ছে করছে। অপরাজিতা আঢ্য মানে অপাদির কাজ তো আমরা দেখেই এসেছি, ওনার প্রতিভা নিয়ে কথা বলার মানে কোনো জায়গা হয় না, তুমি যেটা বললে। সাথে সাথেই এই ছবিতে আরও একজন অভিনেত্রী যিনি ইতিমধ্যে নজর কেড়েছে, অন্বেষা হাজরা। একই পর্দায় একই সিরিয়ালে তোমাদের দুজনকে দেখা গিয়েছিল, সেই কেমিস্ট্রিটা কি এখানেও দেখা যাবে? আসলে অন্বেষা না নায়িকা হতে জন্মায়নি নায়িকা হবে বলে, অন্বেষা জন্মেছে অ্যাক্ট্রেস হবে বলে, এবং অন্বেষা না থেকে যাবে, ও থেকে যাওয়ার মতো অভিনেত্রী। ওর পা মাটিতে রয়েছে, ও শেকড় একদম মাটির ভেতর চাড়িয়ে দিয়েছে, দিয়ে এবার ডালপালা মেরেছে। আর এরকম মানুষদের, এই চ্যালেঞ্জিং মানুষদের আমার খুব ভালো লাগে, যাদের এই পরিষ্কার বলে আমরা তো দেখতে সুন্দর নয় কিন্তু আমি অভিনয়টা জানি। এইটা যে বলে, আমি নিজের সঙ্গে রিলেট করি অন্বেষাকে, আমিও জানি আমি দেখতে সুন্দর নই, কিন্তু আমি জানতাম যে আমি অভিনয়টা জানি, তো আমার ওই কনফিডেন্সটা ছিল। অন্বেষার মধ্যে আমি সেই কনফিডেন্সটা দেখতে পাই। অন্বেষার এই ছবিটার পর অন্বেষার আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালো ভালো চরিত্র পাওয়া উচিত, যদি বাংলা ইন্ডাস্ট্রি তাকে কাজে লাগায়, বাংলা ইন্ডাস্ট্রি উপকৃত হবে। তুমি এই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে, তাই একটা কথা জিজ্ঞেস করি যে এখন খুব বলা হচ্ছে যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স নাকি এখন কাজ সিলেকশনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, মানে যত ফলোয়ার্স সে তত ভালো কাজ পাচ্ছে। এটা কতটা সত্যি বলে তোমার মনে হয়? আমি এটা জানি না, কারণ আমার তো ইনস্টাগ্রামই নেই, কাজে কে কত ফলোয়ার তার ভিত্তিতে আমি জাজ করতে পারবো না যে সেই দিনই কাজ পান কিনা। তবে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ভুল হচ্ছে, কারণ ইনস্টাগ্রামে ফলোয়ার হওয়ার জন্য তো অভিনয় জানতে হয় না। আমি ধরো একটা খুব ভালো রিল করলাম, একটা গানের সঙ্গে নাচলাম, ভীষণ ভালো নাচলাম, আমার অনেক ফলোয়ার হলো, তার মানে এই নয় যে আমি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবো। আমি কিছু টিকটক করে কিছু মজার কিছু পোস্ট করলাম, লোকে ভীষণ হাসলো দেখে, ভীষণ ফলোয়ার হলো, তার মানে এই নয় যে আমি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী। আর যদি কোনো মানুষ, কোনো ডিরেক্টর মনে করেন বা কোনো কাস্টিং ডিরেক্টর মনে করেন যে ফলোয়ার আছে কি নিয়ে নিই, সবাই দেখবে, অভিনয়টা আমরা করিয়ে নেব, সেটা ভুল। অভিনয় করিয়ে নেওয়া যায় না। তুমি ঘোড়াকে জলের কাছে অবধি নিয়ে যেতে পারো, ঘোড়া জলটা খাবে কিনা সেটা ঘোড়াই বলতে পারে একমাত্র, ওটা হয় না। আমি অন্তত ব্যক্তিগতভাবে যদি এটা ঘটে থাকে আমি বলবো যা হচ্ছে ভুল হচ্ছে, সেই জন্য হয়তো অভিনেতা অভিনেত্রীর যোগ্যতার মান কোথাও না কোথাও কমছে, না এটা হওয়া উচিত নয়। আমরা আবার স্বপ্নময় লেনে ফিরে আসি। তুমি বলেছিলে ট্রেলার লঞ্চের দিন যে খুব অল্প সময় একটা ছোট্ট বাড়িতে শ্যুট করেছো, যদি একটা মজার ইনসিডেন্ট বা তোমার মনে আছে এরকম একটা ইনসিডেন্ট দর্শককে বলো। অনেক ইনসিডেন্টের পর ইনসিডেন্ট আমাদের ওখানে, যেমন আমাদের এন্ট্রিটা ভীষণ ছোট ছিল, তো দরজাটা একটা ছোট্ট সরু দরজা, সেখান দিয়ে না আমাদের ঢোকা বেরোনো করতে হচ্ছিলো, এবং বাড়িটা এত ছোট, তারও মধ্যে কিছু জায়গা আবার বন্ধ ছিল যে জায়গাগুলো আমরা ইউজ করতে পারবো না, কারণ বাড়িটা তখন অলরেডি অ্যাকোয়ার্ড হয়ে গেছে, কদিন বাদই ভাঙা হবে, এরকম একটা জায়গা থেকে আমরা ওই বাড়িটায় কাজ করেছি। তো এবার সেখানে হতে গিয়ে মানে কি বলবো, আমার নিজের ব্যক্তিগতভাবে ধরো অনেক প্রায় কোথাও একটা বসবার জায়গা থাকছিল না, আর আমার পায়ে ব্যথা। এবার আমি একটা জায়গায় গিয়ে আমি দেখলাম ওই একটা ভালো চেয়ার রাখা আছে, একটা কাঠের চেয়ার, আমি কিন্তু ডিরেক্টর, হ্যাঁ, আমি সেখানে গিয়ে বসলাম, বসে আমি বললাম এই তো এই চেয়ারটা ভালো, এখানে মনিটরটা দাও, তাতে না সব কিরকম একটা নিস্তব্ধ হয়ে গেল চারদিকটা। তারপর চিন্টু সৌভিক আমার ডিওপি খুব গুট করে এসে বললো তুমি এখানে বসতে চাও? হ্যাঁ কেন রে? না এটা তো সেট। আমি তখন আমার এত পায়ে ব্যথা, আমি বসে পড়েছি, চারদিকে তাকিয়ে বললাম ও সরি। তাতে না ভীষণ অবাক হয়ে শুভঙ্কর ছিল, শুভঙ্কর বললো তুমি এই ছবির ডিরেক্টর তো? বললাম আমি তো তাই জানি। বলে এটা তোমার সেট তো? আমি দেখলাম আর কথা বললে আরও অপমানিত হবো, আমি ভুল হয়েছে বলে আমি পালিয়ে গিয়ে দূরে আবার বললাম ভাই
কোথায় একটা কোনা খুঁজি দেখে না, এটা কিছুতেই সেট হতে পারে না, এখানে আমি একটা চেয়ার দিতে বসি। মানে মাঝে মাঝে হয়ে যায় না, কি একটা ভাবছিলাম আমি চারদিক তারপরে সত্যি তাকিয়ে দেখলাম চারদিকে, মানে আমিই জানি ওটা তো আমারই ঠিক করে দেওয়া কর্নার, যেখানেই শ্যুটটা হবে, ক্যামেরা সব সেট করে, আমি ওখানে বসে বলছি যে মনিটরটা এখানে দাও, আমি দেখবো। এটা আমার মনে থাকবে সারা জীবন, ইনফ্যাক্ট চিন্টুরও মনে থাকবে বোধহয়। অভিনেত্রী হিসেবে আমরা প্রচুর কাজ উপহার পেয়েছি, সাথে সাথে পরিচালক হিসেবেও আমরা কাজ দেখে ফেলেছি। সব শেষে দর্শককে কি বলবে? দর্শককে বলবো, আপনারা চেয়েছিলেন, আপনারা আমাকে সাহস জুগিয়েছিলেন, তাই আমরা দ্বিতীয় ছবিটা সাহসের সঙ্গে করে ফেলেছি আপনাদের ভালোবাসার জোরে। আপনারা আসুন, যদি খারাপ লাগে সেটাও সামনাসামনি বলতে হবে তো, অন্যের মুখে শুনে না, নিজেরা দেখে সমালোচনা করুন, ভালো না মন্দ। আপনাদের সমালোচনার ভরসায় থাকলাম।